দারুণ ভালোবাসার গল্প প্রেমজল পর্ব ১০। অমিত নিজের মধ্যে নেই। জ্বরে পুরো মাতাল হয়ে আছে। ঘনঘনিয়ে আবোল তাবোল কি যেন বলছে। তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। বিছানার পাশে থাকা ছোট্ট টি টেবিলে থাকা থেকে রিমোট নিয়ে এসি অফ করে নেয়। তৎক্ষণাৎ ওয়াশরুমে গিয়ে ছোট্ট একটা বাটিতে করে পানি নিয়ে আসে। তারপর আলমারি থেকে ছোট্ট একটা রুমাল নিয়ে এসে অমিতের পাশে বসে তার মাথায় জলপটি দিতে থাকে। অনেকক্ষণ সময় ধরে কপালে পট্টি দেওয়ার পর আজরিন ভাবে অমিতকে ওষুধ খাওয়ানো উচিত, কিন্তু খালি পেটে কিভাবে ওষুধ খাবে। সে কম্পিউটারটা অমিতের গায়ে টেনে চলে যায় অমিতের জন্য একটু স্যুপ বানানোর জন্য। স্যুপ বানানো হয়ে গেলে আজরিন তড়িঘড়ি করে সেটা বাটিতে নিতে গেলে গরম স্যুপ কিছুটা তার হাতে পড়ে যায়। সে জ্বালায় উহ বলে চেঁচিয়ে উঠল, কিন্তু সেই মুহূর্তে অমিতের ব্যথার কাছে তার নিজের এই ব্যথাটাকে তুচ্ছ মনে হয়। সে নিজের ব্যথাটাকে উপলব্ধি করতে পারে না। স্যুপ নিয়ে রুমে আসলো। আরজিন দরজা থেকে দেখে অমিত জ্বরে কেমন যেন করছে। হুড়মুড়িয়ে অমিতের কাছে আসে, পাশে থাকা টেবিলটার উপর রাখে বাটিটা। অমিতের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, মুখে অস্থিরতা। কি হয়েছে আপনার? আমায় বলুন, কোথায় কষ্ট হচ্ছে? কিন্তু জ্বরে মাতাল অমিতের কোনো প্রতিবাক্য নেই। অবস্থা খারাপ দেখে আজরিন বাবা মাকে ডাকা উচিত ভেবে অমিতের পাশ থেকে উঠে পা বাড়ায়। অমিত জ্বরের ঘোরে পিছন থেকে হাতটা ধরে নেয় আর স্পষ্ট স্বরে বলে, আমায় ছেড়ে যেও না। আজরিন থমকে দাঁড়ায়, পিছন ফিরে তাকায় অমিতের ধরা হাত। আবার অমিতের পাশে এসে বসে পড়ে। অমিত নিজের মাথা বালিশ থেকে উঠিয়ে আজরিনের কোলে এনে রাখে আর নিচু গলায় ঘনঘনিয়ে বলতে থাকে, আমায় ছেড়ে যেও না। অমিতের এ কাজে আজরিন স্তম্ভিত ফিরে পায়। অমিতের মাথায় হাত বুলাতে থাকে আর কোমল স্বরে বলে, আমি কোথাও যাচ্ছি না, আপনার কাছেই আছি, আপনি ঘুমান। কিছুটা সময় নিয়ে আজরিন দেখে জ্বর কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। অমিত কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তার আর উঠে গিয়ে আর ওই পাশে শোয়া হলো না। অমিতের চন্দ্র মুখের পানে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে আর বিলি কাটে অমিতের মাথায়। হাত বুলাতে বুলাতে নিচু গলায় বলে, এমন দিন আসবে যেদিন আপনি সব জেনে আমার কোলে মাথা রাখবেন, আর আমি এমন করে আপনার মাথায় হাত বুলিয়ে দেব। নাকি সারা জীবন আমায় এইভাবে বড় বোনের ভুলের খেসারত দিতে হবে? কি নিষ্ঠুর আপনি, তাই না? সারাদিন আপনাকে নিয়ে ভাবি, আমি জানি আপনি আমার সাথে অন্যায় করছেন, তবুও কেন আপনার প্রতি এত দুর্বল? সজ্ঞানে অজ্ঞানে কত ব্যথা দেন আপনি। আমি আপনার ব্যথায় পাগল। এসব বলতে বলতে কখন যে আজরিন বসা অবস্থায় ঘুমের রাজ্যে হারিয়ে যায় তার নিজেরও অজানা। সকালের আলো জানালার পর্দা ভেদ করে এসে পুরো রুম মিটিমিটি আলোকিত হয়ে আছে। বাহিরে পাখির কিচিমিচি শব্দ। সুন্দর একটি স্বপ্ন দেখার মাধ্যমে ঘুম ভেঙে যায় অমিতের। দু হাত দিয়ে চোখ গগড়াতে গগড়াতে অক্ষি মেলে। আকস্মিক অমিতের অক্ষের আগ্রগ্রহণে বন্ধ করে থমকে যায়, এটা উপলব্ধি করতে পেরে যে তার মাথা বালিশে নেই। তৎক্ষণাৎ মাথাটা উঁচু করে নেয়, এটা দেখার জন্য যে সে কোথায় মাথা রেখে ঘুমিয়েছিল। আজরিনের কোলে মাথা দেখে অমিত চেঁচিয়ে ওঠে। ততক্ষণে অমিতের মাথা সরিয়ে ফেলা অনুভব করতে পেরে আজরিনের ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে আজরিন মলিন স্বরে অমিতের দিকে তাকিয়ে বলে ওঠে, আপনি উঠে পড়েছেন? এখন কেমন আছেন? আপনি ঠিক আছেন তো? অমিত হম্বিতম্বি করে বিছানা থেকে উঠে নিচে নেমে দাঁড়িয়ে পড়ে। আজরিনকে উদ্দেশ্য করে ক্ষিপ্ত স্বরে বলে, তুমি এখানে? আর আমার আমার মাথা কেন তোমার কোলে? আজরিন ছোট্ট ছোট্ট চোখে অমিতের পানে চেয়ে থাকে। আরও কোমল স্বরে বলে, ওই গতকাল আপনার জ্বর আসছে তো? তো প্রতিবাক্যে অমিত বলে, তো আমি আপনার পাশে বসে মাথায় জলপটি দিতেছিলাম, তা আপনি এসে আকস্মিক বালিশ থেকে মাথা সরিয়ে আমার কোলে ঘুমিয়ে পড়েছেন। তোমার কোলে ঘুমিয়ে পড়েছি তার মানে সারা রাত আমি এভাবে ছিলাম আর তুমি এভাবে বসেছিলে? অমিতের এই কথায় প্রতিবাক্য দেওয়ার জন্য আজরিন বসা থেকে উঠতে যাবে, তখনই সে অনুভব করতে পারে তার পুরো শরীর অসাড় হয়ে আছে। সে নড়তে না পেরে ব্যথায় কাতরে ওঠে। অমিত দ্রুত ছুটে তার কাছে এসে তাকে ধরে আর জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? আজরিন সংকুচিত স্বরে বলে, আমি ঠিক আছি, আপনাকে ধরতে হবে না। সারা রাত বোধহয় এভাবে বসে থাকায় শরীর অসাড় হয়ে আছে। এটা বলে সে ধীরে ধীরে বসা থেকে ওঠার চেষ্টা করে,
কিন্তু তার শরীর এতটাই অসাড় হয়ে আছে যে সে পুনরায় আবার উঠতে গিয়ে ব্যর্থ হয়। আজরিনকে এভাবে বসে পড়তে দেখে অমিত হাত বাড়িয়ে দিয়ে বলে, আমার হাত ধরো আর ওঠার চেষ্টা করো। আজরিন স্নিগ্ধ উক্তিতে তাকায় আর বলে, সমস্যা নাই, আমি একাই উঠতে পারবো। অমিত তীক্ষ্ণ স্বরে বলে, ধরতে বলেছি ধরো, একা একা উঠতে পারবে না। আজরিন আর পিছু হটতে পারে না। সে অমিতের বাড়িয়ে দেওয়া হাতে হাত রাখে। অমিতের স্পর্শটাই ছিল এক টুকরো ভরসা, এক ফোঁটা সাহস। কষ্ট হলেও সে অমিতের উপর ভর করে উঠে দাঁড়ায়। তারপর অমিত পাশে থেকে তাকে ছোট্ট ছোট্ট পায়ে রুমে হাঁটায়। কিছুটা হাঁটার পর আজরিনের শরীরে স্বস্তি মনে হয়। আর আজরিন অমিতকে উদ্দেশ্য করে মৃদু নিচু স্বরে বলে, এবার আমায় ছাড়ুন, আমি ঠিক আছি, এখন ঠিক লাগছে, আমি একা হাঁটতে পারবো। অমিত ছেড়ে দিল আজরিন। আবার অমিতকে উদ্দেশ্য করে বলে, আপনি কেমন আছেন? এখন জ্বর কি এখনো আছে? অমিত বিবর্ণ মুখ করে বলে, না, জ্বর নেই, এখন ঠিক আছি। কাল রাতে আপনার যে অবস্থা হলো, আমি তো ভয় পেয়ে গিয়েছি। আজরিনের এই কথা যেন অমিতের কান পর্যন্ত পৌঁছায়নি। সে কোনো কথা না বলে ওয়াশরুমের পানে হেঁটে চলে যায়। আর আজরিন স্নিগ্ধ আক্ষি মেলে পেছন থেকে তার চলে যাওয়া দেখছে। প্রতিদিনের মতো আজরিন ফ্রেশ হয়ে নিচে এসে দেখে রনি আর আশরাফ শিকদার সকালের নাস্তা খাচ্ছে। তাদের খাওয়া প্রায় শেষের দিকে। তাদের খাবার দাবারের দেখভাল করছেন জাহানারা বিবি, আর সুরাইয়া বাকিদের জন্য খাবার তৈরি করছে। আজরিনের হাতে স্যুপের বাটিটা নিয়ে কিচেনে সুরাইয়ার কাছে আসে। সুরাইয়া আজরিনের পানে ব্যস্ত চোখ তুলে একবার তাকায় আর বলে, তুমি আসছো? তারপর হাতে থাকা বাটিটার দিকে তাকিয়ে বলে, বাটিতে আবার কি? আজরিন মৃদু স্বরে বলে, রাতে ওনার জ্বর এসেছে, তাই ওষুধ খাওয়ানোর জন্য একটু স্যুপ বানিয়ে নিয়েছি। চেহারার বিস্ময়ের ছাপ নিয়ে সুরাইয়া বলে, ও মা, তাই? এখন কেমন আছে ভাই, জ্বর কমেছে? চেহারার উদ্বেগের ভাব নিয়ে আজরিন বলে, জানো আপু, রাতে ওনার যে কী অবস্থা হলো, আমি তো পুরাই ঘাবড়ে গিয়েছি। কিন্তু এখন না, ওনাকে দেখে পুরো সুস্থ মনে হচ্ছে। মনে হয় না রাতে যে ওনার জ্বর এসেছে। মনে হবে কি করে? বইয়ের ভালোবাসা মাখানো আদুরে হাতের সেবা পেয়েছে বলে কথা। জ্বরের গুষ্টি সহকারে পালালো যে। ঠাট্টার স্বরে সুরাইয়া আজরিনের কথার প্রতিবাক্য দিল। চেহারায় লজ্জার ছাপ নিয়ে আজরিন বলে, তুমিও না? দুজনে মিলে কাজ করতে করতে সুরাইয়ার চোখে পড়ে আজরিনের হাতের দিকে। হাত নিজের হাতে নিয়ে ভালোভাবে দেখে বলে, এই তোমার হাতের এই অবস্থা কেন? দেখে মনে হচ্ছে পুড়িয়ে ফেলেছ, কিভাবে এমন হলো? আজরিন সুরাইয়ার কাছ থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, ও তেমন কিছু না। কিভাবে হলো এমন? সুরাইয়া উদ্বিগ্ন চেহারার সাথে উদ্বেগ মেশানো। স্যুপ বাটিতে ঢালতে নেওয়ার সময় একটু পড়ে গেছে। এটা বলে আজরিন সুরাইয়াকে দু হাত দিয়ে পেছন থেকে ধরে আদরের স্বরে বলে, আমার হাতের এতটুকু পোড়া দেখে তুমি আমার মায়ের মতো চেহারা করে ফেলেছ। আরে এটা তো তেমন কিছুই না, তোমায় এটা নিয়ে ভাবতে হবে না, এখন আর জ্বালাও করছে না। তারপর আজরিন সুরাইয়ার কাঁধ থেকে হাত ছড়িয়ে সামনে এসে দাঁড়ায়। হাসিমাখা চেহারা নিয়ে আরও বলে, সত্যি বলছি, এখন আর জ্বালা করছে না। এবার চেহারা ঠিক করো। সুরাইয়া মুখে মৃদু হাসে, সাথে আজরিনও হাসে। আশরাফ শিকদার আর রনি ছাড়া বাকিরা সবাই সকালের রাস্তা করার জন্য চলে আসে। আজরিন কিচেন থেকে খাবার নিয়ে টেবিলে রাখে। তখনই অর্পিতা এসে অমিতের পাশে বসে পড়ে। এটা দেখে জাহানারা বিবি অর্পিতাকে উদ্দেশ্য করে বলে, কি কি করছো তুমি? এখানে কেন বসছো? এটা তো আজরিনের চেয়ার। অর্পিতা আজরিনের দিকে তাকিয়ে জাহানারা বিবির কথার প্রতিবাক্যে বলে, আসলে আগে তো এই বাড়িতে আসলে সবসময় এই চেয়ারেই বসা হতো, তাই আজও বসে পড়লাম। সমস্যা নাই, আমি উঠে পড়ছি, আমি বরং রাহির পাশের চেয়ারে বসি। আজরিন মনে ক্লেশ, কিন্তু চেহারায় স্বাভাবিক ছাপ নিয়ে অর্পিতাকে বলে, উঠতে হবে না দেখে বলে, থাকুক না, আপনাকে উঠতে হবে না, আপনি বসুন, আমি বরং রাহির পাশের চেয়ারে বসে পড়ছি। কথাটা বলেই সত্যি আজরিন রাহির পাশের চেয়ার টেনে বসে পড়ে। তারপর আর কেউ কোনো কথা না বাড়িয়ে যার যার মতো করে বসে পড়ে খাবার খাওয়ার জন্য। একটা পর্যায়ে সুরাইয়া আকস্মিক অমিতকে উদ্দেশ্য করে বলে, তোমার নাকি রাতে জ্বর এসেছে, এখন অবস্থা কি শরীরের? সুরাইয়ার এই কথার অমিতের প্রতিবাক্যের আগেই জাহানারা বিবি খাবার খাওয়া বন্ধ করে বলে ওঠে, কার? অমিতের? এখন ঠিক আছে অমিত? খেতে খেতে সুরাইয়া হাসি মুখ নিয়ে অমিতকে বলে, ঠিক তো হবেই, রাতে বউয়ের যে সেবা পেয়েছে, ঠিক তো হতেই হবে, জ্বরের গুষ্টি সহকারে পালাতে বাধ্য। কিন্তু জ্বর কিভাবে এলো? জ্বর আসার মতো কি কাজ করলে? ওর আবার জ্বর আসার কারণ লাগে?
ছোটবেলা থেকে কোনো কিছু নিয়ে রাগ করলে সেই রাগ মনে চেপে ধরে ঘুমিয়ে পড়লে গভীর ঘুমের মধ্যে ওর জ্বর আসে। গিয়ে দেখো কালও হয়তো এমনটাই হয়েছে। আজরিন হাতের খাবার রেখে অমিতের পানে তাকিয়ে থাকে। অমিতের কোনো প্রতিবাক্য নেই, সে খাবার খেতে ব্যস্ত। আজরিন অমিতের পানে তাকিয়ে মৃদু হাসে, ভাবে মানুষটা অদ্ভুত, রাগ হলে ঘুমের মধ্যে কারো আবার জ্বর আসে, এটাও সম্ভব। এদিকে সুরাইয়া মলিন মুখ করে আজরিনের পানে তাকিয়ে জাহানারা বিবিকে উদ্দেশ্য করে বলে, আপনার এই ছেলের রাগের কারণে শুধু শুধু আমাদের আজরিনকে তার মাসুল দিতে হলো। দেখেন না বেচারির হাত পুড়ে গেছে, ভাইকে ওষুধ খাওয়াবে বলে স্যুপ বানাতে গেল আর সেই স্যুপ বাটিতে ঢালতে নিয়েই হাত পুড়ে গেল। সুরাইয়ার অপ্রস্তুত কথায় আজরিনের মুখে চমকে আভা, আর অমিত সুরাইয়ার এ কথায় খাবার খেতে খেতে এক পলক আজরিনের হাতের দিকে তাকায়। জাহানারা বিবু তখন আজরিনের হাতের দিকে তাকিয়ে বলে, বেশি পুড়েছে, দেখে শুনে কাজ করতে পারো না, ওষুধ লাগিয়েছ? আজরিন মৃদু স্বরে বলে, বেশি না আপু, একটু বাড়িয়ে বাড়িয়ে বলছে। জাহানারা ভেবে বলেন, ওষুধ নিশ্চয় দাও নাই, খাবার শেষে কিন্তু ওষুধ লাগিয়ে নিবে, কত বেশি হোক আর কম হোক তাতে প্রলেপ দিতে হয়, তা না হলে তা ধীরে ধীরে আরও বেড়ে যেতে পারে। আজরিন খেতে খেতে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। কিছু সময় পর অমিতের খাবার খাওয়া শেষ আর বাকিদের খাওয়া প্রায় শেষের দিকে। অমিত উঠে চলে যাবে, তখন ওই জাহানারা বিবি তাকে উদ্দেশ্য করে বলে, তুই তো অসুস্থ, আজকে ভার্সিটি যাবি? অমিত যেতে যেতে পিছনে না ফিরে তাকিয়েই বলে, হয়তো অসুস্থ ছিলাম, কিন্তু এখন আমি ঠিক আছি। এর মধ্যে অর্পিতা সুরাইয়াকে উদ্দেশ্য করে বলে, আজকে আমিও বাড়ি চলে যাব, আমি বরং তাহলে অমিত ভাইয়ের সাথেই বেরিয়ে পড়ি। আজকে চলে যাবি মানে? কালকে যাস। অর্পিতা বলে, না আপু, আজকে যেতে হবে, আমার কাজ আছে। সুরাইয়া বিষণ্ণ স্বরে বলে, কি এমন কাজ আছে, ঘোড়ার ঘাস কাটবি? তারপর আবার মেজাজ দেখিয়ে বলে, যা, চলে গেলে চলে যা। বলে সুরাইয়া উঠে পড়ে। এরপর একে একে সবাই উঠে যার যার কাজে চলে যায়। রুমের মধ্যে অমিত ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছে। একটু পর আজরিন রুমে আসে। আজরিন খাটের পাশে ছোট্ট ড্রয়ারটার থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে বিছানায় বসে পড়ে পুরা জায়গায় ওষুধ দেওয়ার জন্য। অমিত তখন আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আজরিন সাহস করে পুরা জায়গায় ওষুধ দেওয়ার জন্য ওষুধ হাতে তো নিয়ে নেয়, কিন্তু তার সাহস হচ্ছে না সেটা লাগানোর। অমিত সেটা আয়নার থেকে দেখতে পেয়ে আজরিনের কাছে এসে তার সামনে বিছানায় বসে পড়ে। আজরিন অবাক হয়ে অমিতের দিকে তাকিয়ে আছে। অমিত হাতে ওষুধ নিয়ে আজরিনকে উদ্দেশ্য করে বলে, হাত দাও, আমি লাগিয়ে দিচ্ছি। আজরিন হতভম্ব হয়ে নিচু গলায় বলে, আমি লাগাতে পারবো, আপনাকে লাগিয়ে দিতে হবে না। অমিত গম্ভীর মুখ করে বলে, নিজে তো অনেক লাগিয়েছ, হাত দাও। এবার আমি লাগিয়ে দিচ্ছি। অমিত লাগিয়ে দিচ্ছে। ওষুধ লাগানোই পুরা জায়গাটায় জ্বালাপোড়া করায় আজরিন কাতরাতে থাকে। আপনার দেরি হয়ে যাচ্ছে। আবার ফ্যাকাশে মুখ করে নিচু গলায় বলে, আপু হয়তো আপনার জন্য অপেক্ষা করছে। অমিত ওষুধ লাগাতে লাগাতে বলে, এসব নিয়ে তোমায় ভাবতে হবে না। আজরিন মুখে ভেঞ্চি কেটে নিচু গলায় বলে, মনের মধ্যে অনেক পোড়া, সেখানে একটু মলম লাগান না, সেটা তো আর পারবেন না। অমিত বলে, কিছু কি বললে? আজরিন বলে, না, কি আর বলবো, আর লাগাতে হবে না, হাত ছাড়ুন। এটা বলে আজরিন অমিতের কাছ থেকে হাত ছাড়িয়ে নেয়, আর অমিত নির্বাক হয়ে আজরিনের যাওয়ার পানে তাকিয়ে আছে। কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে আজরিন রুম থেকে বের হয়। রনির রুমের পাশে আসতেই আকস্মিক রনি দরজার কাছ থেকে বের হয়ে আজরিনের সামনে দাঁড়ায়, সাথে তাকে ভয় দেখানোর জন্য ভাও বলে প্রবল শব্দ করে। আজরিন ভয়ে কাঁপাকাঁপি করে চোখ বড় করে রনিকে বলে, এই সময় এখানে কেন? যেন আরেকটু হলেই দমটা বেরিয়ে যেত। কি করব বল, তোর কারণেই তো আঙ্কেলকে এখন মিথ্যা বলে বাসায় আসতে হলো। আজরিন বিস্ময়কর চেহারা নিয়ে ভুরু কুঁচকে বলে, আমার জন্য মানে? তোর জন্যই তো সকাল থেকে কত চেষ্টা করলাম তোর সাথে কথা বলার, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। কি এমন কথা বলবে আমার সাথে যে সকাল থেকে অনেক চেষ্টা করলে তাও বলতে পারোনি, আর এখন মিথ্যা বলে অফিস থেকে বাসায় আসতে হলো? রনি হাত দিয়ে মাথার পেছনে চুলকাতে চুলকাতে হেলান দিয়ে বলে, তোকে একটা জিনিস দেওয়ার ছিল। আজরিন বলে, আমায় কিছু দিতে চাও? রনির কোনো প্রতিবাক্য নেই, চুপ হয়ে দাঁড়িয়ে সে আজরিনের পানে তাকিয়ে, সাথে তখনও পিছনের চুলগুলো চুলকাতে থাকে। মুখটা হাস্যোজ্জ্বল হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে মনে মনে কিছু একটা নিয়ে হাসছে। আজরিন এবার বিরক্ত হয়ে বলে, ভাই, আমি তোমার কথা বুঝতেছি না, কি বলতে চাও? ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা সাপটা বলবে। রনির দিকে আজরিন চোখ রাঙিয়ে তাকায়, তখন হাসি দিয়ে
রনি বলে, এই এইভাবে না তাকাস না ভাই, ভয় পাই তো। ধুর ভাই, তুমি শুধু শুধু আমার সময় নষ্ট করছো। এটা বলে আজরিন চলে যেতে নেয়। রনি সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, দাঁড়া, যাস না, আমি বলছি। এটা বলে রনি দীর্ঘশ্বাস টানে। তারপর বিনয়ী স্বরে বলে, আসলে কাল না তুই আর ভাই যখন ইভেন্টে পার্টিসিপেট করছিলি, তখন আমি আর সুরাইয়া পাশের একটা কসমেটিক স্টোরে যাই। সেখান থেকে আমি তোর বান্ধবী ঐশীর জন্য সামান্য কিছু চুড়ি কিনি। আমি সাথে ছিলাম, কিন্তু চয়েস করে সুরাইয়া। আজরিন রনির কথা শুনে হা হয়ে যায় আর বিস্ময়কর হয়ে হাস্য উজ্জ্বল মুখে বলে, ঐশীর জন্য তুমি চুড়ি কিনেছ? সিরিয়াসলি? রনি লজ্জায় সংকোচ হয়ে মাথা নাড়ে হ্যাঁ সম্মতি দেয়। আজরিন বলে ওঠে, তুমি ঠাট্টা করছো? রনি কণ্ঠলালিতে হাত দিয়ে বলে উঠল, আই সোয়ের ঠাট্টা না, আমি সিরিয়াস, দাঁড়া আমি আসতেছি। এটা বলে রনি রুমে চলে যায়। আজরিন পিছন থেকে তাকিয়ে থাকে, তার তো রনির কথা বিশ্বাসই হচ্ছে না। রনি রুম থেকে গিফট প্যাকেট মোড়ানো একটি বক্স নিয়ে আজরিনের কাছে আসে। আজরিন বক্সটা রনির হাত থেকে নিতে নিতে বলে, ভাই সিরিয়াসলি? আমি স্বপ্ন দেখছি না তো? চুরি হলে এত বড় বক্স কেন? রনি আজরিনকে একটা চিমটি কাটে প্রবল শব্দ করে। ভুরু কুচকে রনির দিকে তাকিয়ে বলে, কি করছো? না, তুই যে বললি স্বপ্ন দেখছিস না তো, তাই তোকে চিমটি কেটে বোঝালাম। এটা সত্য, চুরিই আছে, বেশি না, 12 ডর্জন হবে। আজরিন বিস্ময়কর হয়ে রনিকে প্রশ্ন করে, 12 ডর্জন? তার মানে তুমি ঐশীকে নিয়ে সিরিয়াস? কেন, তোর কি এখনো মিথ্যা বলে মনে হয়? আমি সত্যি সিরিয়াস। আজরিন দীর্ঘশ্বাস ছেড়ে বলে, না এখন তো মনে হচ্ছে সিরিয়াস, কিন্তু এখন আমি ওকে এটা দিয়ে কি বলবো? আজরিনের দ্বিধাদ্বন্দ্ব নিয়ে রনিকে জিজ্ঞেস করে, আমি কি ঐশীকে বলবো আমার ভাই তোকে পছন্দ করে, তাই তোর জন্য গিফট? মানে আমার মাথা কাজ করছে না, আমি কি বলে ঐশীকে এটা দেব? রনি ভ্যাবাচ্যাকা হয়ে আজরিনকে বলে, এ ভাই, এটা কেন বলবি? তুই কি পাগল? তাহলে কি বলবো? আরে আমার নাম বলতে যাবি কেন? তোর নাম বলে দিবি, বলবি তুই কাল ঘুরতে গেছিস আর ঘুরতে গিয়ে সামান্য উপহার ওর জন্য আনছোস। আমার নাম বলতে যাব কেন? আমার নাম বললে তোমার কি লাভ হবে? রনি আজরিনের মাথায় গাঁটটা মেরে বলে, তুইও না এখন ওই বোকা রয়ে গেলি। শোন, এখন তোর নাম বলে দিবি আর আমার ওর সম্পর্কটা মজবুত করার জন্য। আজরিন রনির কথা বুঝতে না পেরে নির্বাক ফ্যাল করে রনির পানে তাকিয়ে আছে। আজরিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রনি বলে উঠল, তুই বুঝোস নাই আমার কথা, তাই তো? আজরিন তখনও নির্বাক হয়ে মাথা নেড়ে না সম্মতি দেয়। রনি তখন বলতে থাকে, তাহলে আমার কথা শোন, হুট করে তো আর কারো মনে জায়গা করে নেওয়া যায় না। কারো মনে জায়গা করে নিতে হলে ধীরে ধীরে জায়গা করে নেওয়া উচিত। একটা প্রবাদ আছে না, যে গাছ লক লক করে বাড়ছে সামান্য বাতাসে তার ডগা ভাঙছে। আমি চাই না হুট করে ঐশীকে ভালোবাসি বলতে। আমি চাই ঐশীর মনে আস্তে আস্তে আমার প্রেমের বীজ থেকে গাছ জন্মায়। আমি ঐশীকে পছন্দ করি, সেটা ও জানে না, কিন্তু যখন জানবে তখন যেন মানতে বাধ্য হয় আমি সত্যি ওকে ভালোবাসি। এখন যদি ওকে টুকিটাকি গিফট দিই, তাহলে পরবর্তী স্টেজে এর জন্য ভালো হবে সেটা। তখন আমি ওকে অফিসিয়ালি প্রপোজ করব। তখন ওকে তুই বলে দিবি এইসব গিফট তুই না, আমি ওকে দিয়েছি। তখন ওকে ইমপ্রেস করতে আরও সুবিধা হবে। তোমার না মাথায় গোবর আছে, মানুষ মদ খেয়ে মাতাল হয়, আর তুমি প্রেমে পড়ে মাতাল হইছো। বলি, বড়শিতে খাবার দিয়ে মাছ ধরা ভালো কথা, তবে খাবার একটু কৌশলে দিয়ে দিও, না হলে মাছ না খাবার খেয়ে চলে যাবে। তোমার বউ হয়ে আর ধরা দিবে না। ঐশীকে ভালোবাসি না বলে নাম অজানা রেখে গিফট দিচ্ছ, বিষয়টা এমন কেমন না? তোর মনে হয় না ছোট হয়ে জ্ঞান একটু বেশি দিয়ে ফেলছিস? তোকে দেখে সরল সোজা মনে হলেও কথা তো ভালোই বলতে পারিস, যেটা বলছিস সেটা কর। যাও যাও, তোমার কথা মতোই সবটা করব। লিটারি তুমি আমার বড় ভাই বলে কথা। এটা বলতে বলতে আজরিন চলে যায়। রনি আবার পিছন থেকে আজরিনকে ডেকে বলে, এই শোন। বিরক্ত হয়ে পিছন ফিরে তাকিয়ে বলে, আবার কি হলো? তোর বান্ধবীটাকে একটু জিজ্ঞেস করিস ওর কেমন ছেলে পছন্দ। আসলে নিজেকে ওর মনের মতো করে করার চেষ্টা করব। হইছে, প্রেমে পড়লে মানুষ গলায় কলসি নিয়ে পানিতে ঝাঁপ দিতেও রাজি। বলুম নে, নিজের ভালোবাসার কুল কিনারা নাই, আমি কিনা আরেকজনের ভালোবাসার কুল কিনারা খুঁজে দিই। এখন আবার সেতুও তৈরি করে দিচ্ছি। ঘনঘনিয়ে নিজেকে এটা বলতে বলতে আজরিন চলে যায়। চলবে ইনশাআল্লাহ।